আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রায়হান। আমার বাড়ি পিরোজপুর জেলার কলারদনিয়া ইউনিয়নে। আমি আজকে আপনাদের এমন একটি ঘটনা শেয়ার করব যা অনেক বেশি ভয়ঙ্কর। ঘটনাটি আমার দাদার থেকে শুনেছিলাম। আমার দাদার বাবার সাথে এই ঘটনা ঘটেছিল। আমার দাদা 2007 সালে আমাদের ছেড়ে চলে গেছে। আমার দাদার নাম ছিল মোতালেব এবং তার বাবার নাম ছিল রহিম। ঘটনার সৌন্দর্যের ক্ষেত্রে আমি প্রতিবার আমার দাদার বাবা কথাটি উল্লেখ না করে রহিম নামেই সম্বোধন করছি। সময়টা 1952 সাল। রহিমরা ছিল 5 ভাই। ভাইদের মধ্যে মেজ ভাইয়ের নাম ছিল জলিল। তখন আমাদের বরিশালে তেমন একটা শহর গড়ে ওঠেনি, কিন্তু আমাদের এদিককার তুলনায় বরিশালটা অনেক উন্নত ছিল। রহিমের ভাই জলিল তখন বরিশালে তার শ্বশুর বাড়িতে থাকতো। কলেরায় আক্রান্ত হয়ে জলিল বরিশালেই মারা যায়। জলিল মৃত্যুর আগে তার সন্তানদের বলে গিয়েছিল তার মৃত্যুর পর তাকে যেন তার নিজ গ্রাম কলারদোয়াতে নিয়ে যাওয়া হয়। তার নিজের বাপের ভিটায় তাকে যেন দাফন করা হয়। 1942 সাল। তখন আমাদের দেশের অবস্থা সকলেই জানেন। বাস গাড়ি তো ছিলই না, ট্রলার পাওয়াটাও মুশকিল ছিল। জলিল যখন অসুস্থ তখন রহিম খবর পেয়ে বরিশালে জলিলের শ্বশুর বাড়িতে গিয়েছিল তাকে দেখার জন্য, কিন্তু রহিম ওখানে থাকতেই জলিলের মৃত্যু হয়। জলিলের শেষ ইচ্ছা অনুযায়ী তার লাশ বরিশাল থেকে পিরোজপুরের কলারদনিয়াতে আনতে হবে, কিন্তু কি করে লাশ নিয়ে আসবে তারা? একদিকে তারা পারিবারিকভাবে অনেকটা অসচ্ছল। তখন তারা সিদ্ধান্ত নেয় তারা নৌকাতে করে জলিলের লাশ পিরোজপুরে নিয়ে আসবে। সিদ্ধান্ত অনুযায়ী তারা একটি তাঁবুরে নৌকা ভাড়া করে। দুপুর 2টার দিকে তারা জলিলের লাশ নিয়ে পিরোজপুরের কলারদনিয়ার উদ্দেশ্যে রওনা দেয়। তাদের একটা টার্গেট ছিল, তারা সারা বিকেল ও সারা রাত নৌকা চালালে সকাল হওয়ার আগেই বাড়িতে লাশ নিয়ে পৌঁছে যাবে। যত দ্রুত লাশ নিয়ে বাড়িতে পৌঁছানো যায়, কেননা বেশিক্ষণ লাশ রাখাও যাবে না, যত দ্রুত সম্ভব তাকে দাফন করতে হবে। তারা সারা বিকেল নৌকা চালাতে থাকে। লাশের সাথে জলিলের স্ত্রী ও তার ছেলে এবং আমার দাদার বাবা রহিম ছিল। তারা অনেক জায়গার নাম বলেছে, সে জায়গাগুলি আমি চিনি না, তাই সে নামগুলি বলতে পারছি না। তারা সন্ধ্যার সময় একটি বাজারের পাশে গিয়ে নৌকা রাখে এবং নিজেদের জন্য ও নৌকার মাঝির জন্য কিছু খাবার কিনে। জলিলের স্ত্রী ও সন্তান লাশের পাশে বসেছিল। নৌকার মাঝি ও রহিম দুজনে মিলে নৌকা বেয়ে চলছিল। রাত তখন আনুমানিক 12টা। তখন তারা নৌকা পার হয়ে একটি খালের ভিতর ঢুকেছে। সে সময় নৌকার মাঝিদের বলতে গেলে একটি বিভাগের প্রায় রাস্তা চেনা ছিল। তারা যখন নদী পেরিয়ে খালের ভিতরে ঢুকে তখন রহিম নৌকার সামনে থেকে লক্ষ্য করে অনেক দূর থেকে 4টি আলো আস্তে আস্তে তাদের দিকে আসছে। রহিম মনে করে হয়তো জেলেরা বড়শি পেতেছে, তাই তারা চেরাগ নিয়ে বড়শি উঠাতে এসেছে। কিন্তু তারা নৌকা বেয়ে যতই সামনে এগোচ্ছে আলো 4টি তাদের সামনে সমান দূরত্বে আসছে। হঠাৎ নৌকার মাঝি রহিমকে ডাক দেয়, রহিম ভাই, সামনের গাছের দিকে তাকিয়ে দেখেন। রহিম চাঁদের আলোয় গাছের দিকে তাকিয়ে দেখে গাছের মাথায় একটি ডালে একটি বাচ্চা নিচে মাথা দিয়ে ও উপরে পা দিয়ে ঝুলে আসে। তখন তারা অতি দ্রুত নৌকা চালাতে শুরু করে। রহিম নৌকার মাঝিকে অভয় দিয়ে বলে, কোনো সমস্যা নাই, আপনি নৌকা চালিয়ে যান। সেই 4টি আলো এখন আর নড়ছে না, তারা একটা জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে আছে। যখন নৌকা নিয়ে তারা সেই আলোর কাছে যায় তখন তারা দেখতে পায় একটি নৌকাতে 4 জন লোক বসে আছে, কিন্তু তাদের কাছে যেতেই কোনো আলো তাদের কাছে ছিল না। রহিম মিয়া তাদের বলে, তোমরা কারা? এত রাত্রে এখানে কি করছো? ওদের মধ্যে থেকে একজন উত্তর দেয়, আমরা এখানেই বাস করি এবং রাতের বেলা মাছ ধরি। আপনারা কোথায় যাচ্ছেন? তখন রহিম মিয়া তাদের বলে, আমরা কলারদনিয়াতে যাব। ওই 4 জনের মধ্য থেকে একজন বলে, আপনারা তো ভুল পথে ঢুকে পড়েছেন, এদিক দিয়ে তো কলারদনিয়া যাওয়া যাবে না। এখান থেকে 40 মিনিট পিছনে নৌকা চালিয়ে হাতের ডানে একটি খাল পাবেন, সে খাল দিয়ে কলারদনিয়া যেতে পারবেন। তখন রহিম মিয়া নৌকার মাঝিকে ঝাড়ি দিয়ে বলে, ধুর মিয়া, এটা কি করলেন আপনি? কিন্তু তখন যদি তারা বুঝতে পারতো তারা একটি মায়াজালে পড়তে যাচ্ছে তাহলে হয়তো তারা পিছনে যেত না। মাঝি একটি দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। সে ভাবতে থাকে, এটাই তো রাস্তা। আবার সে মনে মনে ভাবে, অনেক দিন আগে এসেছি, তাই হয়তো রাস্তা ভুলে গিয়েছি। তারা সেখান থেকে পিছনে গিয়ে সেই খালটা ধরে। সেই খালটা ছিল অদ্ভুত রকমের অন্ধকার, যেন তারা একটি টানেলের ভিতরে ঢুকে গেছে। কোনো মতে চেরাগের বাতি দিয়ে তারা সামনে এগোচ্ছে। এদিকে লাশের পাশে থাকা জলিলের স্ত্রী ঘুমিয়ে পড়েছে। আর
আর ছেলেটা শোকাহতভাবে শুয়ে কি যেন ভাবছে। কিন্তু হঠাৎ ছেলেটা চিৎকার দিয়ে ওঠে এবং বলে, আমার বাবাকে টেনে নিয়ে যাচ্ছে। এ কথাটি শোনা মাত্র রহিম মিয়া দ্রুত টাবুরের ভিতরে যায়। গিয়ে দেখতে পায় সেখানে জলিলের লাশ রাখা ছিল। সেখান থেকে জলিল লাশ অর্ধেকটা টাবুরের বাহিরে এবং বাকি অর্ধেকটা ভিতরে। যেহেতু রহিম মিয়া সামনের দিকে তাকিয়ে নৌকা চালাচ্ছিলেন, তাই সে লক্ষ্য করেনি সামনের দিক থেকে কিভাবে লাশের অর্ধেক অংশ বাহিরে বের হয়ে এসেছে। তখন সে লাশটিকে ঠিক করে দেয় এবং সে কিছু দোয়া দরুদ পড়ে আবারও সামনের দিক থেকে নৌকা চালাতে শুরু করে। তবে তখন নৌকার সকলের ভিতরে ভয় বিরাজ করছিল। জলিলের স্ত্রী ছেলের চিৎকার শুনে জেগে উঠেছিল। এই ঘুটঘুটে অন্ধকার রাতে তারা নৌকা বেয়ে চলছে। নৌকা চালাতে চালাতে তারা একটি খালের 3 মাথায় গিয়ে পৌঁছায়। এই সময় তারা বুঝতে পারে না তাদের কোন খালে যাওয়া উচিত। এমন সময় খালের পাড় থেকে একটি লোক বলে ওঠে, কোথায় যাবেন মিয়া ভাই? লোকটির ভয়েসটা অনেক কর্কশ ছিল। রহিম মিয়া তাকে জিজ্ঞেস করে, আপনি কে বলছেন? লোকটি উত্তর দেয়, আমি একটি বিপদে পড়ে এখানে দাঁড়িয়ে আছি, একটি নৌকার অপেক্ষায়। রহিম তাকে বিপদের কথা জিজ্ঞেস করলে সে বলে, আমাকে খুব জরুরি ভিত্তিতে ডুবি যেতে হবে, কিন্তু এত রাতে কিভাবে যেতে পারি? তখন নৌকার সকলে চিন্তা করে, যাক একজন লোক যদি আমাদের সাথে হয় তাহলে আমাদের ভালো হবে, রাস্তা চিনতেও সুবিধা হবে। ডুবি হলো এমন এক জায়গা যেটা কলার দনিয়ার আগে। রহিম বলে, আমরা ওদিকেই যাচ্ছি, আপনি চাইলে আমাদের সাথে যেতে পারেন। অতঃপর তারা লোকটিকে নৌকাতে তোলে। লোকটির বড় বড় চুল ছিল, গায়ে ছিল একটি সাদা চাদর। মাঝি এবং রহিম তাকে নৌকাতে তুলে নৌকা চালাতে শুরু করে। এদিকে রহিমের স্ত্রী আবারও ঘুমিয়ে পড়েছে। তারা কিছু দূর যাওয়ার পথে খালের ভিতরে অনেক কচুরিপানা দেখতে পায়। এখন এই কচুরিপানা ছাড়িয়ে তাদেরকে যেতে হবে। যেহেতু ওই লোকটা ছিল বৃদ্ধ, তাই তাকে ডাক না দিয়ে তাঁবুরের ভিতরে থাকা জলিলের ছেলেকে ডাক দেয় রহিম কচুরিপানা ছাড়ানোর জন্য। নৌকার মাঝি রহিম মিয়া ও জলিলের ছেলে, তারা 3 জন মিলে কচুরিপানা ছাড়াচ্ছিল। তখন নৌকাতে উঠা লোকটি তাঁবুরের ভিতরে ঢুকে পড়ে। এরা 3 জন কচুরিপানা ছাড়াচ্ছে, কিন্তু নৌকার ভিতরে তাদের কোনো লক্ষ্য ছিল না। অনেকটা জায়গা নিয়ে কচুরিপানা বেঁধে আছে। তারা কচুরিপানা ছাড়াচ্ছে আর একটু একটু করে আগাচ্ছে। তারা প্রায় অর্ধেকটা কচুরিপানা ছাড়িয়ে ফেলেছে। তখন নৌকার মাঝি শুনতে পায় তাঁবুরের ভিতর কি যেন খাওয়ার শব্দ হচ্ছে। মনে হচ্ছে কোনো কুকুর কোনো হাড্ডি গুড্ডি কামড়ে কামড়ে খাচ্ছে। তখন নৌকার মাঝি একটু ভালো করে খেয়াল করে শব্দটা ভিতর থেকে আসছে নাকি অন্য কোথাও থেকে। নৌকার মাঝি যখন নিশ্চিত হয় যে এই শব্দটা নৌকার ভিতর থেকেই আসছে, তখন সে তার হাত থেকে বৈঠা দিয়ে উপর থেকে রহিমকে ঘুঁতা দেয়। রহিম চিৎকার দিয়ে ওঠে। রহিমের চিৎকার দেওয়ার সাথে সাথে ভিতরের সেই শব্দটা বন্ধ হয়ে যায়। আসলে মাঝি অনেকটা ভয় পেয়ে গেছিল। সে মুখ থেকে কিছু বলার মতো সাহস পাচ্ছিল না, তাই সে রহিমকে বৈঠা দিয়ে ঘুঁতা দিয়েছিল। যখন ভিতরে সেই শব্দটা বন্ধ হয়ে যায়, তখন মাঝি আর কিছু বলে না। সে আবার কচুরিপানা ছাড়াতে শুরু করে, কিন্তু একটু পর আবার নৌকার ভিতর থেকে সেই শব্দটা। কিন্তু এবার এই শব্দটা রহিম ও জলিলের ছেলে দুজনেই টের পেল। তখন রহিম বুঝতে পারলো আমাদের সাথে কিছু একটা হচ্ছে, লাশের সাথে কিছু একটা হচ্ছে। রহিম তার হাতে থাকা বৈঠা নিয়ে তাঁবুরের ভিতরে ঢুকলো, কিন্তু অবাক করা বিষয় হলো সে তাঁবুরের ভিতরে ঢুকে সেই লোকটিকে দেখতে পেল না এবং লাশের গায়ের উপর থেকে কাপড়টা সরানো পেল। সে লাশের দিকে তাকিয়ে দেখলো লাশের ঘাড় থেকে অনেকগুলো মাংস একদমই নেই এবং লাশের মাথাটা সম্পূর্ণ ঘুরিয়ে দেওয়া হয়েছে এবং লাশের পায়ের থেকে 4-5টি আঙ্গুল একেবারে নেই। মনে হচ্ছে এই সব জায়গা থেকে কে যেন এগুলি কামড়ে কামড়ে খেয়ে ফেলেছে। যদিও রহিম মিয়া অনেক সাহসী লোক ছিলেন, কিন্তু এই দৃশ্য দেখে তার ভিতরে ভয় কাজ করতে শুরু করলো। সে এখন মহা বিপদে পড়ে গেছে। দৃশ্যগুলো না পারছে তার ভাইয়ের ছেলেকে দেখাতে, না পারছে নৌকার মাঝিকে দেখাতে, কারণ সবাই যদি ভয় পেয়ে যায় তাহলে তাদের হয়তো এখান থেকে আর ফিরে যাওয়া হবে না। সাথে সাথে রহিম মাঝি ও ভাইয়ের ছেলেকে বলে দেয়, আমরা যে বাজার থেকে মুড়ি কিনেছিলাম সেগুলি ভাবি খাচ্ছে, তাই শব্দ হচ্ছিল, কিন্তু তার ভাবি তো ঘুমাচ্ছে। একটি কথা বলতে ভুলে গেছি, আর তা হলো জলিলের স্ত্রী ছিল একটু সোজা টাইপের মানুষ। সবাই তাকে বলদ মনে করত। রহিম নৌকার ভিতর থেকে যায় এবং ওদের দুজনকে বলে, তোরা কচুরিপানা ছাড়া। যেহেতু অধিকাংশ কচুরিপানা ছাড়ানো হয়ে গিয়েছিল, কচুরিপানা ছাড়ানো হয়ে গেলে জলিলের ছেলে রহিমকে ডাক দিয়ে বলে, কাকা আপনি বাহিরে আসেন, আমি ভিতরে যাই। এই বলে জলিলের ছেলে সিরাজ তাঁবুরের ভিতরে চলে আসে।
এসে ভিতরে সেই লোকটিকে দেখতে না পেয়ে সে বুঝতে পারে ভিতরে কিছু একটা হয়েছে। সিরাজ বাবার লাশ দেখে চিৎকার দিয়ে ওঠে। চিৎকারে মা ঘুম থেকে উঠে যায়। এবার বিষয়টা সবার জানাজানি হয়ে যায়। ভয়ে সবার কলিজা যেন ঠান্ডা হয়ে আসছিল। তখন রহিম সবাইকে ঝাড়ি দিয়ে বলে, আমরা যদি এভাবে সকলে ভয়ে এখানে বসে থাকি তাহলে আমাদের বিপদ আরো বেশি হবে। তাই রহিম নৌকার ভিতর থেকে যায় এবং সিরাজ ও নৌকার মাঝিকে নৌকা চালাতে বলে। কিছু সময় কোনো সমস্যা হচ্ছিল না, কিন্তু বাইরে এরা দুজন প্রায় আধা ঘন্টার মতো নৌকা চালাচ্ছিল। হঠাৎ সিরাজ ডাক দেয়, কাকা, আমরা কোথায় চলে এসেছি? আমরা তো একটা বিলে ঢুকে পড়েছি। এই খালটা তো এখানেই শেষ হয়ে গেছে। তখন রহিম তাঁবুর থেকে বাইরে বের হয়ে আসে। তারা দেখতে পায় বড় একটি বিল, তবে এক পাশ দিয়ে কিছু বাড়ির আলো দেখতে পায়। তারা যখনই সেই বাড়ির দিকে নৌকা চালাতে শুরু করে তখনই মনে হচ্ছিল পিছন থেকে কেউ তাদের নৌকাটা টেনে ধরেছে। তিনজনে মিলে নৌকা চালাতে চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই নৌকা সামনে এগোচ্ছে না। দূর থেকে একটি শব্দ ভেসে আসে, তোরা যদি বাঁচতে চাস তাহলে এই লাশটিকে এখানে রেখে যা, তা না হলে তোদের প্রত্যেকের প্রাণ যাবে। এবং খুব বাজেভাবে একটি হাসির শব্দ তারা শুনতে পায়। দূর থেকে সেই প্রথমবারের মতো চারটি আলো তাদের দিকে ধেয়ে আসছে। চারজন মানুষ। তখন প্রত্যেকের অবস্থা কতটা করুণ হয়েছে বুঝতেই পারছেন। দূর থেকে আসা সেই শব্দটির উত্তরে রহিম বলে, তোরা আমাদের কিছুই করতে পারবি না। মানুষ হলো সর্বশ্রেষ্ঠ জাতি। মানুষ জিনভূতে ভয় পায় না। কিন্তু তারা আবার সেই শব্দটি শুনতে পায়, লাশটাকে ওখানেই নামিয়ে দিয়ে, তা না হলে তোদের প্রত্যেকের প্রাণ যাবে। সিরাজ ভয়ে কাঁপছে। সিরাজের আম্মা ইতোমধ্যে জ্ঞান হারিয়ে ফেলেছে। মাঝির অবস্থাও খুব বাজে অবস্থা। রহিম মিয়া শিক্ষিত লোক না, তবে গ্রামের একজন কর্মঠ মানুষ। শুদ্ধ অশুদ্ধ সূরা কালাম যাই জানে সে পড়তে লাগলো। তারপরও দূর থেকে সেই হাসির শব্দটা তারা শুনতে পাচ্ছে। রহিম মিয়া বলে, তখন হয়তোবা ফজরের আজানের 2 ঘন্টা বাকি আছে। আমি আর মাঝি দুজনে মিলে খুব চেষ্টা করছি নৌকাটা একটু নড়াতে পারি কিনা। সেই সাথে আমি দোয়া দরুদ যা পারি পরেই চলছি। হঠাৎ আমাদের নৌকাটা চলতে শুরু করলো। আলো চারটি তখন আর দেখতে পেলাম না। দ্রুত গতিতে নৌকাটা সেই বাড়িগুলোর দিকে চালাতে শুরু করি, কিন্তু ভাগ্যের কি খেল, সেখানে গিয়ে দেখি এটা কোনো বাড়ি নয়, এটি লক্ষ লক্ষ মানুষের একটি কবরস্থান। এবং কাছে যেতেই কোনো আলো দেখতে পাই না। সব থেকে ভয়ের বিষয় হলো যে সেই কবরস্থানের মাঝে সেই লোকটিকে দেখতে পাই, যে লোকটি আমাদের নৌকাতে উঠেছিল এবং আমার ভাইয়ের লাশ খেয়েছিল। হঠাৎ একটি বাতাস এসে আমাদের নৌকার চেরাগ বন্ধ করে দেয়। তখন আমাদের নৌকা সম্পূর্ণ আলোহীন। যখনই আমাদের নৌকার আলো বন্ধ হয়ে যায় তখনই দেখতে পাই পিছন থেকে সেই চারটি আলো খুব দ্রুত গতিতে আমাদের দিকে ফিরে আসছে। কাছে আসতেই দেখতে পাই এ চারজন মানুষ নয়, এদের মাথা নেই। তখন ভয়ে আমি সেই কবরস্থানে নেমে যাই এবং মাঝি আমার পিছু নেয়। দৌড়াতে দৌড়াতে আমি যে কোন দিকে চলে গিয়েছি আমি নিজেও জানি না, এবং আমরা যে এখন কোথায় আছি তাও জানি না। আশেপাশে কোথাও মাঝিকে দেখতে পাচ্ছি না। হাজার হাজার কবরের মাঝে আমি দৌড়াতে থাকি। কবরের মাঝে দাঁড়িয়ে থাকা সেই লোকটি আমার দিকে না এসে নৌকার দিকে চলে গেল। তখন নিজের প্রাণ বাঁচানোর জন্য আমি নৌকার সবার কথা ভুলে গিয়েছিলাম। আমি একটি ভাঙা কবরের ভিতরে পড়ে যাই। অদ্ভুত বিষয়, আমার পা একটি পচা লাশের শরীরের ভিতরে ঢুকে পড়ে। কেমন যেন আমার পাটি সেখান থেকে উঠাতেই পারছি না। কে যেন আমাকে টেনে ধরেছে। আমি চিৎকার দিয়ে মাঝিকে ডাকছি, কিন্তু কোথাও তার সারা শব্দ পাচ্ছি না। আমি দেখতে পাচ্ছি আমার সামনের হাজার হাজার লাশ আমার দিকে হেঁটে আসছে। আমি আল্লাহু আকবার বলে চিৎকার দেওয়ার সাথে সাথে আমার পা হালকা অনুভব করি এবং দৌড় দেই। যখনই দৌড় দিতে শুরু করি তখন পিছন থেকে কয়েক শত কুকুর টাইপের জানোয়ার পিছু থেকে আমাকে ধাওয়া করে। আমি যেন এক অন্ধকার জগতে হারিয়ে গেছি। হয়তোবা এই জগৎ থেকে আর বের হতে পারবো না। নৌকায় আমার ভাইয়ের লাশ, ভাইয়ের ছেলে ও স্ত্রী সেখানেই পড়ে আছে। তাদের নিয়ে তখন চিন্তা করার সময় কই আমার। নিজেই তো এক অন্ধকারে হারিয়ে যাচ্ছি। আমি দৌড়াতে দৌড়াতে হঠাৎ গিয়ে বিলের কাছে পৌঁছাই, অথচ আমি কিন্তু উল্টা দিকে দৌড়াচ্ছিলাম। কিভাবে কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। এই বিলের পানিতে নামলে হয়তো উঠতে পারবো না। তখন আমি পিছনের দিকে তাকাই এবং সেখানে দাঁড়িয়ে পড়ি। দাঁড়িয়ে আমি আজান দিতে শুরু করি। চোখ বুঝে কয়েকবার আজান দিয়েছি। তখন মনে হচ্ছে সম্পূর্ণ এলাকাটা শুনশান হয়ে গেল। আমি চোখ মেলে দেখি সামনে কোনো কবরস্থান নেই, নেই কোনো কুকুর জানোয়ার। আমার শরীরটা ঘেমে ভিজে গিয়েছিল। এরপর আমি অনুমান করে পাশ দিয়ে দৌড়াতে থাকি। কিছুক্ষণ পরেই একজন মানুষের গায়ের সাথে ধাক্কা লেগে
আমি পড়ে যাই। আমি দাঁড়িয়ে দেখি সেই মানুষটি আর কেউ নয়, নৌকার মাঝি পড়ে আছে আর চোখে মুখে পানি দিয়ে তাকে আমি ডেকে তুলি। এরপর আমরা নৌকা খুঁজতে থাকি। কিছুক্ষণ পরেই আমরা বিলের পাশেই নৌকাটি খুঁজে পাই। নৌকাতে উঠে সিরাজ ও ভাবিকে ঠিকঠাক পাই, কিন্তু আমার ভাইয়ের লাশটি এমনভাবে দেখতে পাই যা আমি আর কোনোদিন দেখতে চাইবো না। ভাইয়ের মাথাটি অক্ষত আছে এবং তার সম্পূর্ণ শরীর থেকে মাংসগুলো উঠিয়ে নেওয়া হয়েছে। কোনো জানোয়ার হয়তো কামড়ে কামড়ে তা খেয়ে ফেলেছে। শরীরের 3 ভাগের 2 ভাগ মাংস খেয়ে ফেলেছে। আমি জলিল ও ভাবিকে ডাকিনি, তারা ওভাবেই পড়ে থাকে নৌকাতে। আমি এবং মাঝি আর নৌকা চালাইনি, একের পর এক আমি আজান দিয়ে চলছি। লাশের যতটুকু অংশ ছিল তা একটি কাপড় দিয়ে পেঁচিয়ে রাখি এবং সকাল হওয়া অপেক্ষা করতে থাকি। আমি তখন 100 বারের বেশি আজান দিয়েছিলাম। তখন আমাদের কোনো সমস্যা হচ্ছিল না। সূর্যের আলো চারিদিকে ছড়িয়ে পড়ার পরে আমরা বিলের ভেতর থেকে খালে নামি। কিছু দূর নৌকা চালানোর পরে একজন লোকের সাথে আমাদের দেখা হয়। সে আমাদের জানায় এটা ঝালকাঠি। আমরা দ্রুত বেগে নৌকা চালিয়ে দুপুরের সময় বাড়িতে পৌঁছাই এবং অল্প কিছু সংখ্যক লোক নিয়ে ভাইয়ের জানাজা শেষ করে তাকে দাফন করে দেই। যখন আমি এবং নৌকার মাঝি নৌকা ছেড়ে পালাচ্ছিলাম তখন আমার সাথে কি ঘটেছিল আপনারা শুনেছেন, কিন্তু নৌকার মাঝি চলে যাওয়ার আগে আমাকে কিছু কথা বলে গেছে। সে যখন দৌড়াতে ছিল তখন তাকে মাথাবিহীন সেই 4টি অবয়ব ধাওয়া করে চলছিল। নৌকার মাঝি দৌড়াতে দৌড়াতে নাকি একটি ঘরের কাছে পৌঁছায়। সে ভয়ে সেই ঘরের দরজায় গিয়ে নক করতে থাকে। ঘর থেকে একটি বৃদ্ধা মহিলা বের হয়ে আসে এবং তাকে ঘরে নিয়ে যায়। মাঝি ওই বৃদ্ধা মহিলাকে ঘটনাগুলি বলতে যাবে, তখন সে ঘরের ভিতরে দেখতে পায় অনেকগুলো মৃত মানুষের দেহ ঝুলে আছে। তখন মাঝি দেখতে পায় মহিলাটির চোখগুলো আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। মহিলাটি মাঝির দিকে তাকিয়ে বিদঘুটে একটি হাসি দিচ্ছে। মাঝি তখন সেই ঘর থেকে বের হয়ে আবার দৌড়াতে শুরু করে। দৌড়াতে দৌড়াতে সে ফিরে আসে বিলের কাছে এবং জ্ঞান হারিয়ে সেখানেই পড়ে যায়। এরপর তার কিছু আর মনে নেই। আমি গিয়ে চোখে মুখে পানি দিয়ে সজাগ করি। ঘটনা এখানে শেষ হলে ভালো হতো, কিন্তু এখানে নতুন একটি সমস্যার উৎপাত হয়। আমরা যে 4 জন নৌকাতে ছিলাম সকলেই অসুস্থ হয়ে পড়ি। প্রথমে আমার শরীরে জ্বর হয়। গ্রামের মৌলভী সাহেবের কাছ থেকে পানি পড়া ও তাবিজ নিয়ে আমরা ব্যবহার করি। যেদিন জলিলকে দাফন করা হয়েছে সেদিন রাতে তেমন কোনো সমস্যা হয়নি। জলিলকে দাফন করার 1 সপ্তাহ পরে জলিলের স্ত্রী জ্বরাক্রান্ত অবস্থায় মৃত্যুবরণ করে। জলিলকে দাফন করা হয়েছিল বাড়ির পিছনের বাগানটায়। সে বাগানের সাথেই আমাদের রান্নাঘর। আমাদের এক ভাইয়ের বউ সন্ধ্যার পরে রান্না করছিল। তখন সে শুনতে পায় কে যেন বাগানে নাকি সুরে কান্না করছে। ভাবি আমার ভাইকে ডাকে। ভাই একটি হারিকেন নিয়ে বাগানে যায়। সে বাগানে গিয়ে দেখতে পায় ভাইয়ের কবরের পাশে একজন মহিলা বসে কান্না করছে। ভাই তাকে বলে, আপনি কে, এখানে কি করছেন? বলা মাত্র ওই মহিলাটি ভাইয়ের দিকে তাকায়। সাথে সাথে ভাই এক চিৎকার দিয়ে বাড়ির ভিতরে চলে আসে এবং সবাইকে জানায় ছিন্ন বিচ্ছিন্ন চেহারা দেখতে একটা মহিলা ভাইয়ের কবরের পাশে কান্না করছে। তখন সকলে মিলে হ্যারিকেন নিয়ে সেখানে যায়, কিন্তু তারা গিয়ে কিছুই দেখতে পায় না। এরপর মধ্যরাতে প্রায় বাগান থেকে কারো কান্নার আওয়াজ শোনা যেত। এই খবরগুলি আমাদের গ্রামে ছড়িয়ে পড়ে। গ্রামের মানুষ অতি প্রয়োজন ছাড়া আমাদের বাড়িতে আসা বন্ধ করে দেয়। প্রায় রাতের বেলা আমাদের ঘরের উপর ঢিল পড়তো। একদিনের ঘটনা, আমার এক ভাই রাতের বেলা বাথরুমে গিয়েছিল। তখন গ্রামের বাথরুম ছিল কাঁচা। ভাই বাথরুমে যাওয়ার পর কে যেন তাকে একটা ধাক্কা দিয়ে বাথরুমে ফেলে দেয়। বাথরুমটা বেশি গভীর ছিল না, তাই সে উঠতে পেরেছিল। অধিকাংশ রাতে আমরা ঘরের বাইরে শুনতে পেতাম অদ্ভুত রকমের শব্দ। মনে হচ্ছিল ঘোড়া দৌড়াচ্ছে, গরু দৌড়াচ্ছে, সেই রকম। সেই থেকে আমাদের বাড়িটা একটি ভৌতিক বাড়ি হিসেবে গ্রামে পরিচিত লাভ পায়। আমার বাবা অনেক কিছু দেখেছিল আমাদের বাড়িতে। তারপর হুজুর ও হাফেজ বাড়িতে নিয়ে এসে খতম পড়িয়ে বাড়ি বন্ধক দিয়েছিলেন বাবা। এই ছিল ঘটনা। লিসেনার্স, এই ঘটনাটি লিখেছেন তরিকুল ইসলাম মেহেদি। আমরা তরিকুল ইসলাম মেহেদি ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর ঘটনা আমাদেরকে উপহার দেওয়ার জন্য। লিসেনার্স, এবার আমরা পরের ঘটনায় চলে যাব। মাত্র 17 বছর বয়সে বাবা মারা যায় আমার। পরিবারের ভরণ পোষণের জন্য আমাকে একটা কাজ খুঁজতে হয়। কোনো কাজ না পেয়ে শেষে আমার বাড়ির পাশে চাচার সাথে হাসপাতালের একটা লাশ কাটা ঘরে আমার চাকরি হয়ে যায়। বেতন মোটামুটি ভালো। এই বেতন দিয়ে সুন্দর মতোই আমার সংসার চলে যাবে। বাবা মারা যাওয়ার পর আমি একমাত্র মানুষ যে কিনা সংসারে উপার্জন করতে সক্ষম। বাকি একটা ছোট ভাই আর 2টি বড় বোন আছে। আমি সোহান।
নতুন নতুন চাকরি, 3 দিন পর চাকরিতে জয়েন দিব বলে চাচাকে বলে রাখলাম। চাচাও আমার কথা শুনে সে হাসপাতালের বড় অফিসারের সাথে যোগাযোগ করে সব কিছু ঠিকঠাক করে রেখে দিয়েছে। সামনে মাসের 3 তারিখ আমার জয়েন দেওয়ার ডেট। বাবা মারা যাওয়ার আগে আমি পড়াশোনা করতাম, মোটামুটি ভালো ছাত্রই ছিলাম বলা চলে। কখনো কোনো দিন স্কুলের পরীক্ষায় ফেল করিনি, তবু আজ ভাগ্যের নির্মম পরিহাসে আমাকে এই ছোট্ট বয়সে চাকরি করতে হবে। দেখতে দেখতে যে 3 দিন পার হয়ে গেল তা মনেই হচ্ছে না। আজকে আমার চাকরিতে প্রথম দিন। বাসা থেকে সকালবেলা বের হয়ে গেলাম। ও আরেকটি কথা, চাচা আমাকে বলেনি যে হাসপাতালে লাশ কাটা ঘরে আমাকে কি কাজ করতে হবে। চাকরির খুব দরকার ছিল, তাই চাচাকে বলেছিলাম, চাচা আমার যে কোনো একটা চাকরি হলেই চলবে, তুমি শুধু একটা কাজ খুঁজে দাও আমাকে, আমি তাতেই খুশি। চাচা তাই কাজের ব্যাপারে আমার সাথে কোনো কথা বলেনি। তো সকালবেলা বাসা থেকে বের হয়ে হাসপাতালের দিকে গেলাম। চাচা সাথে ছিল। চাচা রাস্তায় আসার সময় বলল, কিরে সোহান, তুই কি কাজ করতে পারবি সত্যি? আমি বললাম, চাচা কাজ আমাকে করতেই হবে, যত কষ্ট হোক না কেন। কাজ না করলে পেটে ভাত যাবে কি করে। বাবা ছিল, টেনশন করতাম না, এখন তো নেই, নিজেকেই করতে হবে। এই সব টুকটাক কথা বলতে বলতে আমি আর চাচা হাসপাতালে পৌঁছে গেলাম। চাচা আমাকে লাশ কাটা ঘরের সামনে একটু দাঁড়াতে বলে সে ভিতরে চলে গেল। হয়তো অফিসারের সাথে কোনো কথা বলবে। আমিও চাচার আসার জন্য অপেক্ষা করতে থাকলাম। সকাল তখন 7টা কি 8টা বাজে। হাসপাতাল খোলে 10টার পরে, তাই তেমন কোনো মানুষজন নেই। ও আরেকটা কথা বলে রাখি, আমি যে হাসপাতালে কাজ করব সেটা আমাদের গ্রামেই। আমি একটা গাছের নিচে সিঁড়ির মতো জায়গায় বসে আছি। আমার পাশেই লাশ কাটা ঘরটা আছে। আমি লাশ কাটা ঘরটার দিকে বেশ কয়েকবার তাকালাম, কেমন একটা অনুভূতি হতে লাগলো। লাশ কাটা ঘরটার চারদিকে জঙ্গল, সামনের দিকটা একটু ভালো, দেখেই বোঝা যায় অনেক পুরনো, 60 কিংবা 70 বছর হবে। দেখেই যে কেউ বলতে পারবে। আমি একবার শুনেছিলাম দেশে ব্রিটিশরা থাকতে নাকি এই লাশ কাটা ঘরটা বানানো হয়েছিল। লাশ কাটা ঘরের সামনে একটা বড় গেট, হয়তো এটাই মেইন গেট। এইসব দেখতে দেখতে আমি কোথায় যেন হারিয়ে গেলাম। হঠাৎ একটা ধাক্কা খেয়ে নিজেকে আবার নিজের মধ্যে ফিরে পেলাম। তাকিয়ে দেখি চাচা আমাকে ডাকতেছে। চাচা বলে, কি রে, কি হইছে, কি দেখিস? আমি বললাম, না চাচা, এমনি একটু দেখলাম আর কি। চাচা বলে, আচ্ছা শোন, তোর চাকরি সম্পূর্ণভাবেই হয়ে গেছে। আজকে বিকাল 3টা থেকে কাল রাত 8টা পর্যন্ত তোর ডিউটি। আর শোন, মন দিয়ে ডিউটি করবি। আমি বললাম, ঠিক আছে চাচা, কোনো সমস্যা নেই। চাচা বলে, আর শোন, তোর সাথে রহমানের পরিচয় করিয়ে দিব। একটু পরে ও তোর সব কাজ বুঝিয়ে দিবে, ও থাকবে তোর সাথে। আমি বললাম, আচ্ছা চাচা। চাচা আমাকে রহমান নামে লোকটার সাথে পরিচয় করিয়ে দিল, আর সব কিছু ঠিক করে চলে গেল। রহমান নামের লোকটাকে দেখে মনে হলো বেশ ভালো। আমি তাকে মামা বলে ডাকতে থাকলাম। রহমান মামা বলে, সোহান, তুই এখন 2 ঘন্টার জন্য বাড়িতে যা, আর খাবার খেয়ে আবার 2:30টার মধ্যে হাসপাতালে চলে আসবি। আজকে 3টা থেকে আমাদের ডিউটি করতে হবে। তুই আসলে আমি তোকে সব কাজ বুঝিয়ে দিব। আমি বললাম, ঠিক আছে মামা, তাহলে আমি যাই, একটু পর আবার আসতেছি। বাড়িতে যাওয়ার জন্য হাসপাতাল থেকে বের হব, ঠিক সেই সময় কেমন যেন একটা দমকা হাওয়া আমার শরীরে ভেদ করে বের হয়ে গেল। আমি তেমন পাত্তা দিলাম না। হাসপাতাল থেকে বের হয়ে বাড়িতে যাব একটা রিক্সাওয়ালাকে ডেকে রিক্সা নিয়ে চলতে থাকলাম। রিক্সায় বসে ডিউটির কথা ভাবছি, কি কাজ হতে পারে, কেমন হতে পারে, আমি কি কাজ করতে পারবো কি না। না পারলেও আমাকে করতেই হবে। টাকা উপার্জন না করতে পারলে আমরা খাবো কি সবাই? আমার দিকেই তাকিয়ে বেঁচে আছে সবাই। এইসব কিছু ভাবতে ভাবতে বাড়িতে চলে আসলাম। বাড়ি থেকে খেয়ে আবার হাসপাতালে চলে আসলাম। 2:40 মতো বাজে। আমি হাসপাতালে এসে দেখি রহমান মামা লাশ কাটা ঘরের সামনে আমার জন্য অপেক্ষা করছে। আমি চলে গেলাম তার কাছে। জীবনের প্রথম এই লাশ কাটা ঘরে প্রবেশ করব। না জানি কি হয়, লাশ কাটা ঘরের চাবি নাকি রহমান মামার কাছেই থাকে। তাই আজকের থেকে মামা 2টা চাবি বানিয়ে এনেছে, আমাকে একটা দিবে বলে। তাই চাবিটা আমাকে দিয়ে মামা বলল, চাবিটা রাখ, তোর কাজে লাগবে। আমি বললাম, আচ্ছা মামা। রহমান মামা লাশ কাটা ঘরটা খুলে ভেতরে নিয়ে গেল। আমি রহমান মামার পিছনেই ছিলাম। ঘরের মধ্যে গিয়ে দেখলাম বাইরের থেকে যেমন দেখা যায় ভিতরে তার পুরোপুরি উল্টো অবস্থা। অনেক কিছুই আছে, বড় বড় চাপাতি, রড, বটি, কাঁচি, অনেক কিছু। আমি এইসব দেখতেছিলাম। রহমান মামা হঠাৎই বলে উঠল, এইসব দেখলে হবে না, আজকে থেকে এইগুলো ধরতেও হবে। কথা
কথা শুনে আমার মনের ভিতর কেমন যেন ছেদ করে উঠল। আমি চুপ করে মামার কথা শুনতেছিলাম। মামা বলতে থাকলো, তোর কাজ হলো আমি যা চাইবো তাই শুধু আমাকে এগিয়ে দিবি, আর কিছু বোঝা লাগবে না তোর। আমি মাথা নাড়ালাম। লাশ কাটা ঘরের মধ্যে থাকলে বোঝার উপায় নেই এখন রাত নাকি দিন। ভিতরটা অন্য একটা জগতের মতো লাগে কেমন যেন। আমি আন্দাজ করে নিলাম এখন রাত হয়েছে। আমি আর মামা লাশ কাটা ঘরের মধ্যে ছোট একটা থাকার মতো রুম আছে, ওখানে বসে আছি। হঠাৎ বাইরে অ্যাম্বুলেন্সের শব্দ পেলাম। অ্যাম্বুলেন্সের শব্দ পেয়ে মামা উঠে বাহিরের দিকে যেতে লাগলো। আমিও পেছনে পেছনে গেলাম। লাশ কাটা ঘরটার মেইন দরজা মামা খুলতে বলল, আমিও খুলে দিলাম। গাড়িটা ভিতরে আসলো। তারপর ড্রাইভার কি যেন কথা বলে মামাকে বিদায় দিয়ে চলে গেল। যেহেতু হাসপাতালে কাজ করতে হবে, লাশ কাটা ঘরে এইসব লাশ আমাকে ধরতে হবে, এটা আমার আগে থেকেই জানা ছিল। হঠাৎ মামা ডাক দিয়ে বলে, সোহান গাড়ি থেকে লাশটা নামা, আমি একটু কাজ করব। আমি গাড়ির দরজা খুলে ঠেলা ভ্যান দিয়ে লাশটা নামালাম। এই প্রথম কোনো মৃত মানুষ লাশ স্পর্শ করলাম। নামিয়ে লাশ কাটার জায়গায় নিয়ে রেখে দিলাম। আমি রেখে দেওয়ার পরেই দেখি মামা একটা কালো রঙের জামা পরে আসলো, হাতে হ্যান্ড গ্লাভস। আমি কিছু না বলে ঘরের এক কোনায় দাঁড়িয়ে আছি। একটু পর দেখলাম মামা সেই লাশটা থেকে কাপড় সরিয়ে বড় একটা চাপাতি হাতে নিল। এখন আর বুঝতে বাকি থাকলো না যে আমার কিসের চাকরি হয়েছে। অবশেষে ডোমের সাথে আমাকে কাজ করতে হবে। মামা চাপাতি দিয়ে লাশটার বুকের মধ্যে একটা কোপ মেরে আলাদা করে দিল। আমি ভয়ে ঘামতে থাকলাম। নিজের চোখেই প্রথম এইসব দেখা। এরপর মামা আমাকে কাছে নিয়ে বলল, আরে বোকা, ভয় নেই, কিছুদিন থাক, সব ঠিক হয়ে যাবে। আর এটাও বলল, জানিস এই মানুষটা কিভাবে মারা গেছে? আমি বললাম, মামা কিভাবে মারা গেছে? মামা বলে কালকে সুইসাইড করেছে আর পোস্টমর্টেম করতে আনা হয়েছে। আমি আর মামা লাশ কাটা ঘরে কথা বলতেছিলাম। মামা যখন বলল মাত্র যে লাশটা এসেছে সেটা নাকি কালকে সুইসাইড করেছে, আজকে লাশটা পোস্টমর্টেম করার জন্য নিয়ে আসা হয়েছে। আমি মামার সব কথা শুনেই বুঝে গিয়েছিলাম যে মামা এই লাশ কাটা ঘরের ডোম। সেই সব লাশ কাটাকাটি করে, কেউ সুইসাইড করলে তার লাশ থেকে বিভিন্ন প্রমাণ সংগ্রহ করে। মামা আর আমি আর সাথে সেই লাশটা। মামা বড় একটা চাপাতি দিয়ে লাশটার বুকের মধ্যে একটা কোপ মেরে কেটে দিল। আমি অনেক ভয়ে একটা জায়গায় দাঁড়িয়ে আছি। গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। মামা আমাকে ডেকে বলল, আরে সমস্যা নাই, তুই নতুন তো, সব ঠিক হয়ে যাবে, কাছে আয়, ভয় পাস না, আমি আছি তো। আমার টাকার দরকার, যেভাবেই হোক সংসার চালাতে হবে। তাই কিছু উপায় না পেয়ে শেষে এমন কিছু করতে হবে কখনো ভাবতে পারি নাই। মামা তার কাজ করছে আর আমার সাথে একটু একটু গল্প করছে। আমিও আস্তে আস্তে এইসব কিছু মেনে নিতে শুরু করলাম। আসল ঘটনা ঘটলো একটু পরে। মামা আর আমি কাজ শেষ করে লাশ সেলাই করে লাশ ঘরটা বন্ধ করে বেরিয়ে পড়লাম। রাত 3টা বাজে। মামা তখন বলছে, অনেক কাজ হলো, এবার বাইরে গিয়ে একটু চা খেয়ে আসি। আমি মামাকে বললাম, মামা এত রাতে দোকান খোলা পাওয়া যাবে না তো? মামা বলল, হাসপাতালে বাইরে একটা দোকান সারা রাত খোলা থাকে, আমি যাই মাঝে মাঝে সেখানে। এটা বলে মামা আর আমি সেই দোকানের দিকে হাঁটতে শুরু করলাম। আশেপাশে কেউ নেই। পুরো হাসপাতালে মনে হয় আমি আর মামাই আছি। গ্রামের হাসপাতাল, তাই তেমন কোনো কেউ থাকে না। আমি আর মামা প্রায় দোকানে পৌঁছে যাব, এমন একটা মুহূর্তে আমার সাথে যা হয়ে গেল আমি সেটা কল্পনাও করতে পারি নাই। আমি দেখলাম একটু আগে যে লাশটা এসেছিল, মামা যে লাশের পোস্টমর্টেম করলো, সেই লাশটা আমাদের সামনে দাঁড়িয়ে আছে, আমার দিকে চোখ করে তাকিয়ে আছে আর আমাকে বলতেছে, আমাকে কাটলি কেন তুই, কি করেছি আমি তোর? এইসব দেখে আমি একটা চিৎকার দিয়ে মাটিতে পড়ে গেলাম। বেশ কিছু সময় পর নিজেকে একটু সুস্থ মনে হলো। চোখ খুলে দেখলাম মামা আমাকে ডাকতেছে আর বলতেছে, কিরে কি হয়েছে তোর, হঠাৎ এমন করলি কেন? আমি একটু উঠে বসে মামাকে সবটা বললাম। মামা একটা হাসি দিয়ে সবটা কেমন যেন উড়িয়ে দিল আর বলল, প্রথম দেখেছিস তো, তাই এমন হয়েছে, ঠিক হয়ে যাবে। এসব বলতে বলতে বাড়ি ফেরার সময় হয়ে গেল। মামা আর আমি বাড়িতে ফিরে যাব তখন আনুমানিক প্রায় ভোর রাতের মতো হবে। আমাদের ডিউটি সকালে শেষ হওয়ার কথা থাকলেও কোনো কাজ না থাকায় মামা বলল, চল বাড়িতে চলে যাই। আমিও রাজি হয়ে গেলাম, কিন্তু এটা ভাবলাম না এই অবস্থা হওয়ার পরেও আমি একা কিভাবে বাড়িতে যাব। মামা অনেকবার বলেছে আমাকে বাড়িতে দিয়ে আসবে, কিন্তু আমি বারবার মানা করে বলেছি, মামা আমি যেতে পারবো, কোনো সমস্যা নাই। মামা আমাকে আর কোনো কাজ করতে দিল না, নিজেই সব কিছু ঠিকঠাক করে লাশ ঘরটা বন্ধ করে বাইরে বের হলো। আমিও সাথে বেরিয়ে পড়লাম। আমার বাড়ি আর মামার বাড়ি দুইটা ভিন্ন রাস্তায়। পুরো রাস্তা আমাকে একাই যেতে হবে।
হবে। হাসপাতালের গেট থেকে মামা আমাকে বিদায় দিয়ে বলল, সাবধানে বাড়ি ফিরে যা। আমি মাথা নাড়িয়ে হাঁটতে লাগলাম। এখনো দিনের আলো ফোটে নাই, অন্ধকার বেশ ভালোই। চারদিকে তেমন একটা দেখা যায় না। গ্রামে অনেক খোলা জায়গা থাকে। আমার বাড়ি যেতে হলে একটা বিশাল ক্ষেত পাড়ি দিতে হবে। আমি একা একটা ফাঁকা রাস্তা দিয়ে হেঁটে চলছি বাড়িতে যাওয়ার জন্য। আমি আমার পিছনে কিছু মানুষের কথার শব্দ অনুভব করলাম। পেছনে তাকাতেই আবার সেই শব্দগুলো নাই হয়ে যায়। আমি কিছু বুঝে উঠতে পারলাম না, নিজের মতো করে হাঁটতে আসি। কিছু সময় পর পর একই ঘটনা ঘটতে থাকে। হঠাৎ শব্দটা যেন একেবারে আমার কাছেই হচ্ছে। আমি আবার পিছনে তাকালাম, কিন্তু কই কাউকে দেখতে পেলাম না। আমার এখন একটু একটু ভয় হতে লাগলো। আমার সাথে এগুলো কি হচ্ছে? এইসব ভেবে দোয়া পড়তে পড়তে আবারও হাঁটতে থাকলাম। অনেক দূর চলে এসেছি, এখনো ভোরের আলো ফোটেনি। আমার বাড়ির আগে একটা বিশাল ফাঁকা জায়গা পার করতে হবে। আশেপাশে কোনো বড় বাড়ি নেই, চারদিকে শুধু ফসলের জমি। আমি হাঁটতে থাকলাম, বেশ কিছু দূর চলেও এসেছি। যখনই ফাঁকা ফলের জমির মাঝে চলে আসলাম, ঠিক সেই মুহূর্তে আমার সাথে আরো ভয়ানক একটা ঘটনা ঘটে গেল। আমি দেখলাম কয়েকজন লোক একটা লাশ নিয়ে যাচ্ছে কোথাও, আর সেই লাশটার কাপড়ের উপর তাজা রক্ত লেগে আছে। কিছু সময়ের মধ্যে ওরা আমাকে পাশ করে চলে যাবে। আমি আমার সামনে ওদের দেখতে পাচ্ছি। আস্তে আস্তে ওরাও আমার দিকে আসছে, আমিও ওদের দিকে যাচ্ছি। একটা সময় যখন ওরা আমাকে পাশ করে চলে যাবে, ঠিক ওই সময় আমি লাশের খাটের দিকে নজর দিয়ে দেখলাম লাশের মুখের উপর থেকে বাতাসে কাপড় সরে গেছে। এইমাত্র যার লাশটা আমরা লাশ কাটা ঘরে ফেলে আসলাম, সেই লাশটা এখন নিয়ে যাচ্ছে। পাশ করার সময় ঠিক ওই টাইমে লাশের একটা হাত আমার দিকে বাড়িয়ে দিল। আমি ভয় পেয়ে একটা দৌড় দেই। জানি না আমি কোথায় যাচ্ছি বা কোন দিকে যাচ্ছি। এখন আমার মনে একটাই কথা ঘুরছে, যেভাবেই হোক আমাকে বাড়িতে যেতে হবে। বেশ কিছু সময় দৌড়ানোর পর একটা জায়গায় এসে সেন্সলেস হয়ে পড়ি। অনেক সময় যাওয়ার পরে চোখ মেলে দেখি কিছু মানুষ আমার চোখে মুখে পানি দিচ্ছে। সকাল হয়ে গেছে, অনেকেই জিজ্ঞেস করেছে আমি কেন এভাবে পড়ে আছি। আমি কাউকে কোনো উত্তর দেইনি। আমার বাড়ি থেকে বেশ কিছুটা দূরে আমি চলে গিয়েছিলাম। আমি সকালবেলা বাড়িতে না গিয়ে আবার হাসপাতালে চলে আসি। সময় মতো কাজ করতে হবে, না হলে তো চাকরি থাকবে না, টাকা ইনকাম করতে পারবো না, তাই চলে আসি। আমি এসে দেখি মামার লাশঘর খুলে বসে আছে। মামা আমাকে দেখেই নিজেই আমার বলার আগে সব কিছু বলে দিল। কিভাবে এটা সম্ভব বুঝতে পারলাম না। মামা বলল, তোর কথা পরে শুনবো, আজকে হাতে কিছু কাজ আছে, যা লাশটা বের করে নিয়ে আয়, এটা গাড়িতে তোল, আজকে নিয়ে যাবে। আমি মামার কথা মতো লাশটা গাড়িতে তুলবো বলে লাশের কাছে গেলাম। ভীষণ ভয় করছে, কিন্তু মামাকে বুঝতে দেওয়া যাবে না বলে শক্ত মনে কাজ করতে শুরু করলাম। আমি লাশের কাছে গিয়ে লাশের পুরনো সেই কাপড়টা তুলে নতুন একটা কাপড় দিব বলে সব ঠিক করলাম। আমি যেই না লাশের কাপড়টা সরিয়ে ফেললাম, ঠিক ওই সময় ভালো করে খেয়াল করলাম লাশটা আমার দিকে চোখ তুলে তাকিয়ে আছে। আমি নিজের চোখটা ভালো করে ঘষে আবারও তাকালাম, দেখলাম একই অবস্থা। আমি ভয়ে দৌড় দিয়ে মামার কাছে চলে যাই। মামা আমার কথা শুনে আমার সাথে লাশটার কাছে এসে লাশের মুখের কাপড় তুলে দেখলো কোনো কিছুই হয়নি। আগে যেভাবে রাখা হয়েছিল ঠিক সেই রকম করেই রাখা আছে। মামা একটু রাগ করে বললেন, কিরে, এইসব বাদ দিয়ে কি কাজে মনোযোগ দিবি? মন দিয়ে কাজ কর, তাহলেই আর এইসব কিছু দেখতে পাবি না। মামা এটা বলে আমাকে রেখে সোজা লাশ কাটা ঘরের বাইরে চলে গেল। আমি এবার সব কিছু সুন্দর করে গুছিয়ে লাশটি অ্যাম্বুলেন্সে তুলে দিলাম। মামা বাইরে গেছে, কোথায় গেছে জানি না। রেগে মনে হয় একটু দূরে গেছে চা সিগারেট খেতে হয়তো। আমি একা লাশঘরের সামনে বসে আছি। অ্যাম্বুলেন্স ড্রাইভার গাড়ি নিয়ে চলে গেছে সব কিছু ঠিক করে দিয়ে। আমি অনেক সময় পর্যন্ত বাইরের গেটের সামনে বসে থাকলাম। দিন কেটে সন্ধ্যা নেমে এলো, এখনো মামার কোনো খবর নাই। কই যে গেল, কোনো কিছু বলেও তো গেল না। একা একা কি করব আমি কিছু বুঝে উঠতে পারছি না। আমি ঘরের সব লাইট অন করে দিয়ে বাইরের মেইন গেটের সামনে বসে আছি। হঠাৎ মামা আসলো। তখন ফোনটা বের করে সময় দেখলাম রাত 10টা বাজে। মামা এসেই বলল, কিরে, সব ঠিকঠাক করে লাশ তুলে দিয়েছিলি তো? আমি বললাম, হ্যাঁ মামা, সব ঠিকঠাক আছে। আমি আর মামা কথা বলার সময় আবারও একটা অ্যাম্বুলেন্সের শব্দ শুনতে পেলাম। মামা শব্দটা শুনে বলতে থাকলো, মনে হয় আরেকটা কাজ এসে গেছে, যা তুই সব রেডি আছে কিনা আরেকবার দেখে আয়। বিষয়টা আমার কাছে একটু অবাক লেগেছে। কি এমন হলো মামা এসে সারতে পারলো না সাথে সাথে আরেকটা কাজ?
যাই হোক, এটা ভাবতে ভাবতে ভেতরে গিয়ে সব কিছু চেক করে দেখে নিলাম, সব কিছু ঠিকই আছে, এবার কাজ করা যাবে। আমি মামাকে বলার জন্য বাইরে বের হলাম। বাইরে বের হয়ে দেখি মামা অ্যাম্বুলেন্সের সামনে দাঁড়িয়ে আছে। মামা আর ড্রাইভার কথা বলতেছে হয়তো সেই লাশটাকে নিয়ে। মামা আমাকে দেখে আবার বলে, কিরে সব কিছু ঠিকঠাক আছে তো নাকি? আমি বললাম মামা সব ঠিক আছে। মামা বলল তাহলে গাড়ি থেকে লাশটা নামা, আমি রেডি হয়ে আসতেছি। আমি মামাকে মাথা নাড়িয়ে বললাম ঠিক আছে মামা। আমি গাড়িটির কাছে গিয়ে গেটটা খুলে লাশটা নামাবো, ঠিক সেই মুহূর্তে যা দেখলাম তা আসলে বিশ্বাস করার মতো না। আমি গেট খুলতেই দেখি লাশটা হুইল ভ্যানের উপর বসে আছে, তাজা রক্ত, রক্তে সাদা কাপড় লাল হয়ে গেছে। আমি চিৎকার করে শক্তি পাচ্ছি না, আমি গাড়ির গেটটা বন্ধ করে দিলাম। মামার বলা কথা মনে করলাম। মামা বলেছিল মন দিয়ে কাজ করতে, এইসব চিন্তা না করতে, তাহলে আর কোনো সমস্যা হবে না। আমি আবারও সাহস করে গাড়ির গেটটা খুললাম। এবার সব কিছু ঠিকঠাকই আছে। আমি গাড়ির ভিতরে পা রাখতেই হঠাৎ করে অ্যাম্বুলেন্সের গেটটা লেগে গেল। আমি অনেক ভয় পেয়ে গেলাম। ভয়ে এবার চিৎকার করে উঠলাম। চিৎকারের শব্দ শোনা যাচ্ছে কিনা বাইরে তা জানি না। ভিতরে সেই লাশ আর আমি অনুভব করলাম লাশটা এখন নিঃশ্বাস নিচ্ছে। এটা কিভাবে সম্ভব? চিৎকারের শব্দ হয়তো মামা শুনতে পেরেছিল, তাই এসে অ্যাম্বুলেন্সের দরজা খুলে দিয়েছে। আমার চোখ লাল হয়ে গেছে, শরীর ঘেমে ভিজে গেছে। মামা এসে বলল, আরে বোকা, গেটের লকটা তো করে নিবি নাকি? এরপর মামা আর আমি দুইজন মিলে লাশটা নামিয়ে নিলাম। লাশটা আমি জায়গা মতো নিয়ে শুয়ে দিলাম। মামা এবার কাজ শুরু করবে। আমি মামাকে বলে একটু বাইরে যেতে চাইলাম, মানে গেটের সামনে যাব। মামা অনুমতি দিল যাওয়ার জন্য। আমি গেটের বাইরে গিয়ে যা দেখলাম তাতে আর নিজেকে ঠিক রাখতে পারছিলাম না। দেখলাম আর একটা মামা, মানে রহমান মামা মাত্র আসলো আর লাশ কাটা ঘরের মধ্যে ঢুকলো। তাহলে এত সময় আমি কার সাথে ছিলাম? আমি দৌড়ে গিয়ে কোনো রকম হাসপাতালের বাইরে চলে গেলাম। রহমান মামাও আমার সাথে দৌড়ে আসলো। পরে আমি মামাকে সবটা বুঝিয়ে বললাম। মামা পরে আমাকে বলল আসল রহস্য, এই লাশ কাটা ঘরটা ছিল অনেক পুরনো, এটা বন্ধ হয়ে গেছে অনেক আগে। এখানে আমি শুধু অবৈধ লাশগুলো কাটতাম। আমি এইসবে অভ্যস্ত হয়ে গেছি, আমার ভয় লাগে না। তুই এত সময় যার সাথে ছিলি সেও আমার মতো ডোম ছিল, তাকে পুলিশ ধরে নিয়ে ফাঁসি দিয়ে দেয়। পরে থেকে সে লাশ কাটা ঘরের আশেপাশেই ঘুরে। এই সব কথা শুনে নিজেকে শান্ত করতে পারছি না। আমি মামাকে বলে চলে আসলাম বাড়িতে। এরপরেও আমি সব সময় ভয়ে থাকতাম। আমি চাকরিটা ছেড়ে দিয়েছিলাম। এখন অনেক দিন হয়ে গেল, আমি মুক্ত আর ভালো একটা চাকরি করছি, এতে আমার সংসার চলে যায়। এই ছিল ঘটনা। সো অনেক ধন্যবাদ এই ঘটনার লেখক ইমরান মাহমুদ ভাইকে এত সুন্দর ঘটনা আমাদেরকে উপহার দেওয়ার জন্য। সো প্রিয় লিসেনার্স, সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। আমরা সকলে যেন রবের পথে জীবন পার করে দিতে পারি। সো প্রিয় লিসেনার্স, ঘটনাগুলো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে জানান, আর সাথে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের চ্যানেলকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আপনাদের। আপনাদের লাইক কমেন্টগুলো এবং সাবস্ক্রাইব আমাদের নতুন নতুন ঘটনা দিতে উৎসাহিত করে। সো প্রিয় লিসেনার্স, আপনাদের সাথে ঘটে যাওয়া ঘটনা পাঠাতে পারেন। আমাদের ডেসক্রিপশন বক্সে জিমেল আইডি দেওয়া আছে, bhutfmraat@gmail.com। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে ধৈর্যের সাথে ঘটনাগুলো শুনে থাকার জন্য।